ডিয়ার ভিউয়ার্স, আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি এক্সামকে লক্ষ্য রেখে আমরা যে এক ঝলকের সিরিজ শুরু করেছি তোমাদের সুবিধার্থে, সেখানে আজকে আমরা সেট 8 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আরও 7টি সেট তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলো দেখে নেবে। এবং তার সাথে সাথে মেগা মক হিসাবে জিএস এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 50টি কোশ্চেনের সেট হিসাবে আরও কিছু এক্সট্রা করে সেট আপলোড করেছি, সেটা এক ঝলকের সিরিজের বাইরে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাই প্রত্যেককে আমরা প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি। সম্পূর্ণভাবে এই চ্যানেলটি কম্পিটিটিভ এবং একাডেমিক এই সমস্ত পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ বা বিভিন্ন তথ্য জানতে চাইছো তাদের জন্য তৈরি। ফলে তোমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে এবং আমাদের চ্যানেলের যে আপডেট সেগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে নিও। এরপরে আজকে আমরা মূল যে প্র্যাকটিস সেট সেখানে যাব। আজকের সেটের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অর্থাৎ হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল কোনটি? অপশন এ ফালুট, অপশন বি সবরগ্রাম, অপশন সি সান্দাকাফু অ্যান্ড ডি রিসিলা। এই ধরনের হাইয়েস্ট পিক ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, ইন্ডিয়ার রেসপেক্টে এবং ওয়ার্ল্ডের রেসপেক্টে মুখস্থ করে রাখতে হবে। আমরা যদি দেখি যে হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গলের যে সিকোয়েন্সটা রয়েছে পরপর যদি সাজাই, তাহলে দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সান্দাকাফু, প্রথম সর্বোচ্চ শৃঙ্গ। সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল ফালুট, অ্যান্ড থার্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল সবরগ্রাম। তাহলে আমরা বুঝতেই পারছি ফার্স্ট যেহেতু বলেছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সান্দাকাফু। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ভারতনাট্যম কোন রাজ্যে দেখা যায়? অপশন এ কেরালা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু অ্যান্ড ডি মহারাষ্ট্র। ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ড্যান্স এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ড্যান্স বর্তমান সময়ে আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করছি সেই মুহূর্তে 8টি রয়েছে, এছাড়াও একটি যোগ করার ব্যাপারে কথা হচ্ছে বা যোগ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে নিশ্চয়তা নেই। যাই হোক, তোমরা জেনে রাখবে আপাততভাবে 8টি রয়েছে। এই যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে সেগুলো যেমন মুখস্থ করতে হবে, তার সাথে সাথে স্টেট ওয়াইজ ফোক ড্যান্সগুলোও মুখস্থ করতে হবে। আমরা যদি দেখি প্রথমে আছে কেরালা। কেরালার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স হচ্ছে মোহিনীঅট্টম। ইম্পর্টেন্ট কেরালার ক্ষেত্রে মোহিনীঅট্টম। উত্তরপ্রদেশের ক্ষেত্রে কত্থক, এটাও একটা ক্লাসিক্যাল ডান্স। তামিলনাড়ুর ইম্পর্টেন্ট হচ্ছে ভারতনাট্যম। আর মহারাষ্ট্রের ক্ষেত্রে ক্লাসিক্যাল ডান্স কিছু নেই, কিন্তু ফোক ডান্সের ক্ষেত্রে আমরা জানি তামাশা খুব একটা ইম্পর্টেন্ট ফোক ড্যান্স। এই ফোক ড্যান্স এবং ক্লাসিক্যাল ড্যান্স মুখস্থ করে রাখবে, কারণ এভাবেও প্রশ্ন আসছে যে এইটাকে বর্তমানে ক্লাসিক্যাল ডান্স বলা হচ্ছে না ফোক ড্যান্স বলা হচ্ছে। তাহলে যেহেতু ভারতনাট্যম বলেছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একটা পলিটির প্রশ্ন। লোকসভার দুটো অধিবেশনের মধ্যে সর্বনিম্ন কত সময়ের ব্যবধান থাকে? অর্থাৎ লোকসভার যে সেশনগুলো হয়, 3টে সেশন মূলত হয়, সেই 3টে সেশনের মধ্যে কত ব্যবধান থাকবে? তার মধ্যে লোকসভার সেশন ডাকতেই হবে। অপশন এ 3 মাস, বি 4 মাস, সি 5 মাস অ্যান্ড ডি 6 মাস। আমরা একটু আগে আলোচনা করলাম লোকসভার মোট 3টে অধিবেশন হয়। একটা প্রথমেই যেটা হয় বছরের শুরুতে বাজেট সেশন, সেই বাজেট সেশন যাই হয়ে গেল, সঙ্গে সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে মনসুন সেশন, এবং মনসুন সেশন শেষ হয়ে যাওয়ার পরই আসে একদম শেষে উইন্টার সেশন। এই যে 3টে সেশন হয়, এখান থেকে প্রশ্ন আসে কটি সেশন হয়? 3টে সেশন লোকসভার। তাহলে যে কোনো দুটি সেশনের মধ্যে এই যে গ্যাপগুলো থাকবে সেটা মিনিমাম 6 মাস। 6 মাসের মধ্যে একটা সেশন হয়ে যাওয়ার পর পরবর্তী সেশন ডাকতেই হবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 6 মাস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন রাজ্যটি 3 দিক দিয়ে বাংলাদেশে ঘেরা? অর্থাৎ ভারতের যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে কোন রাজ্যের 3 দিকেই বাংলাদেশ রয়েছে? অপশন এ নাগাল্যান্ড, অপশন বি অসম, অপশন সি ত্রিপুরা অ্যান্ড ডি মণিপুর। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটা আছে, ইন্ডিয়ার ম্যাপ রেসপেক্টিভ ম্যাপটা দেখি, তাহলে দেখব একদম এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে যে নাগাল্যান্ড আমরা বুঝতেই পারছি যে একদম এই সাইডে রয়েছে, অর্থাৎ এখানে তো হওয়া সম্ভব নয়। একদিকে মায়ানমার রয়েছে, বাকি দিকে ভারতীয় স্টেটই রয়েছে। এরপর আছে আসামের মধ্যেখানে অবস্থিত, আমরা জানি হবে না। সমস্যা তোমাদের হতে পারে মণিপুর এবং ত্রিপুরার মধ্যে দিয়ে, কিন্তু মনে রাখতে হবে ত্রিপুরা হচ্ছে আমরা একটা স্টেট যেখানের 3 দিক, অর্থাৎ উত্তর দিক, দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, 3 দিকটাই হচ্ছে বাংলাদেশ রয়েছে, বাকি দিকে ইন্ডিয়ান স্টেট রয়েছে, অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, ত্রিপুরা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? অপশন এ রাজা হরিশ্চন্দ্র, অপশন বি আলম আরা,
অপশান সি কিষান কানায়া অ্যান্ড ডি কুট্টি চেতন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিকে রেসপেক্টে, এইখানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, যেহেতু এগুলো একদম সুপারলেটিভ কোয়েশ্চেন, ফলে এগুলো আসবেই। তাহলে প্রথম নির্বাক চলচ্চিত্র বলেছে, আমরা যদি চলচ্চিত্রের যে হিস্ট্রি সেটা দেখি তাহলে দেখব প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মাতা হয় ভারতের ক্ষেত্রে 1913 সালে, এবং এটা হয়েছিল রাজা হরিশ্চন্দ্র এই মুভিটার মাধ্যমে, এবং যেটা তৈরি করেছিলেন দাদা সাহেব ফালকে, এবং যার নাম দিয়ে পরবর্তী ক্ষেত্রে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ যে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার সেটা দেওয়া হয়, চালু করা হয় স্বাধীনতার পরবর্তী সময়ে। তাহলে নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম নির্বাক, এরপরে সবাক অর্থাৎ সাউন্ড এবং মিউজিক দেওয়া যে মুভি সেটা এলো 1900 ঠিক এর উল্টো 31 সালে, যার নাম ছিল আলম আরা। ঠিক পরবর্তী ক্ষেত্রে 1937 সালে এই চলচ্চিত্র জগতে নতুন একটা বিষয় এলো, সেটা হচ্ছে এই যে ছবিগুলো ছিল আগে রাজা হরিশ্চন্দ্র বা আলম আরা, এই ধরনের ছবিগুলো সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো। রঙিন ছবি যেটা এলো প্রথম কালার ছবি সেটা হচ্ছে কিষান কানায়া বা কিষান কন্যা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কিষান কন্যা, এটা মালায়ালাম ছবি ছিল কিষান কন্যা। আর কুট্টি চেতন হচ্ছে আরও পরবর্তী সময় 1984 সালে, এটা হচ্ছে প্রথম 3D ফিল্ম। এই যে চারটে মুভির নাম বললাম এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আর এই কিষান কন্যা এই নামে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা সিনেমা হয়েছিল অনেক পরে 1970 সালে, সেটা ঋত্বিক রোশনের বাবা যে রাকেশ রোশন হয়েছে তিনি করেছিলেন, সেটা আলাদা। তাহলে আজকে যেহেতু প্রথম নির্বাক চলচ্চিত্র বলেছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার, রাজা হরিশ্চন্দ্র। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কে ভারতরত্ন পুরস্কার পান? অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি ইন্দিরা গান্ধী, সি সচিন টেন্ডুলকর অ্যান্ড ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশনে যারা আছে তারা প্রত্যেককেই ভারতরত্ন পেয়েছিলেন, কিন্তু আমরা যদি ভারতরত্ন পুরস্কারটা দেখি তাহলে সেটা হচ্ছে 1954 সালে প্রথম এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়, এবং ভারতবর্ষের বেসামরিক সম্মান যেগুলো রয়েছে, অসামরিক সম্মান যেটাকে বলি নন সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সে সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন। প্রথম পদের যেটা রয়েছে সেটা ভারতরত্ন। এখান থেকে প্রশ্ন আসে যে ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটা, তখন হবে ভারতরত্ন। প্রথমবার 1954 সালে দেওয়া শুরু হয়, এবং এই বছরই প্রথমবারের জন্য 3 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন হলেন সিভি রমন, এবং অপরজন ছিলেন ভারতবর্ষের তৎকালীন উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজি, যার জন্মদিনে 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়, এবং অপর একজন ছিলেন অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 7, তুঙ্গা ভদ্রা কার উপনদী? অপশন এ মহানদী, বি গোদাবরী, সি কৃষ্ণা অ্যান্ড ডি কাবেরী। এই উপনদী যেগুলো এখান থেকেও খুব প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেক নদীর উপনদী মুখস্থ করতে হবে। তোমরা যদি মুখস্থ না করতে পারো সেক্ষেত্রে আমাদের শর্ট ট্রিক্স যে ভিডিও প্লেলিস্ট রয়েছে সেখানে বিভিন্ন নদীর যে উপনদীগুলো আছে সেগুলো কীভাবে মনে রাখবে তার ট্রিক্স বলে দেওয়া আছে, যদি তোমরা এগুলো বারবার পড়ো তাহলে মনে থাকবে। তুঙ্গা ভদ্রা হচ্ছে, তুঙ্গ এবং ভদ্রা এই দুটো নদী পরপর মিলিত হয়ে তুঙ্গা ভদ্রা নদীর সৃষ্টি করেছে, এবং এটা পরবর্তী ক্ষেত্রে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং কৃষ্ণা নদীর উপনদী সৃষ্টি করেছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, কৃষ্ণা। কোশ্চেন নাম্বার 8, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, বি যমুনা, সি নর্মদা অ্যান্ড ডি শতদ্রু। এই ধরনের কোন নদীর তীরে কোন শহর অবস্থিত এটাও মুখস্থ করে রাখতে হবে। তাহলে এই বিষয়ে একটা ট্রিক্স আমি বহুবার বলেছি, কোনো কিছু সমস্যা হলে, ঝগড়াঝাটি হলে কারোর সঙ্গে, বা কেউ কাউকে যখন ভালো উপদেশ দেয়, অ্যাডভাইস দেয়, সেক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে গ্রাম অঞ্চলে যে গঙ্গা এবং যমুনা এই নদীর তীরে গিয়ে দেখা হবে, অর্থাৎ ঝামেলা হলে আর কি। আর অ্যাডভাইস দিলে বলে যে গঙ্গা এবং যমুনার তীরে যাবি না। এটার মানে হচ্ছে এটাই, মানে এটা জাস্ট মনে রাখার জন্য, সেটা হচ্ছে গঙ্গা মানে হচ্ছে হাইকোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্ট, যেটা যদি আমরা বাঙালির ক্ষেত্রে কথা বলছি, কলকাতা হাইকোর্ট গঙ্গার তীরে অবস্থিত, এবং দিল্লি হচ্ছে, যদি দিল্লিতে থাকে সুপ্রিম কোর্ট, সেটা মনে রাখবে, তাহলে যমুনার তীরে অবস্থিত সুপ্রিম কোর্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার, যমুনা। আজকে সেটে 9 নম্বর প্রশ্ন, ভম্বানদ হ্রদ কোথায় অবস্থিত? অপশন এ কেরালা, বি উড়িষ্যা, সি কাশ্মীর অ্যান্ড ডি মণিপুর। ভম্বানদ হ্রদ বা এটাকে বলা হয় কয়াল, এটাকে বলে ভম্বানাথ কয়াল। মানে ভারতবর্ষের সবথেকে বড় কয়াল হচ্ছে ভম্বানাথ কয়াল, এখান থেকে প্রশ্ন আসে। এই কয়ালটা কোথায় অবস্থিত? মণিপুরের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্স রয়েছে লকটক হ্রদ, এই লকটক হ্রদের ওপরই অবস্থিত কেইবুল ল্যামজা ন্যাশনাল পার্ক, যেটা ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান ন্যাশনাল পার্ক।
কাশ্মীরের ক্ষেত্রে আমরা জানি ডাল এবং উলার হ্রদ রয়েছে। উড়িষ্যার ক্ষেত্রে চিল্কা, যেটা সবথেকে বড় লেগুন, শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, এশিয়ার রেসপেক্টে সবথেকে বড় লেগুন হচ্ছে চিল্কা, এখান থেকে প্রশ্ন আসে। আর ভম্বানাথ কয়াল অবস্থিত কেরালায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি জে বি কৃপালিনী অ্যান্ড ডি বি আর আম্বেদকর। 10 নম্বরের প্রশ্নের আনসারটা বা উত্তরটা অ্যানালাইসিস করার আগে একটা রিকোয়েস্ট করে রাখবো, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সংবিধান যখন সভা তৈরি হলো 9th ডিসেম্বর 1946 সালে, এবং তার প্রথম সভা বসলো সেদিনই, যেটা দিল্লির কনস্টিটিউশন হলে। তারপর থেকে বিভিন্ন কমিটি তৈরি হয়েছিল, শুধুমাত্র খসড়া কমিটি নয়, এর সাথে সাথে কেন্দ্রীয় শাসন কেমন হবে তার রিগার্ডিং কমিটি, প্রাদেশিক শাসন কেমন হবে তার রিগার্ডিং কমিটি, মৌলিক অধিকার কী কী হতে পারে তার রিগার্ডিং কমিটি। এবং এরা কী করলো, বিভিন্ন যে আরও সংবিধানের যারা মেম্বার ছিল, সদস্য ছিল, তারা বিভিন্ন জায়গা থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করলো, এবং সেই রিগার্ডিং যে ড্রাফট হলো, ড্রাফট কমিটি অর্থাৎ খসড়া, সেই ড্রাফটটা যে লেখা হলো, সেই কমিটিটা যদি পরে তৈরি হয়েছিল 1948 সালে, ড্রাফটিং কমিটিটা, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন বি বি আর আম্বেদকর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার কোনটি? অপশন এ সাহিত্য একাডেমি পুরস্কার, অপশন বি জ্ঞানপীঠ পুরস্কার, অপশন সি দাদাসাহেব ফালকে পুরস্কার অ্যান্ড ডি রবীন্দ্র পুরস্কার। এই ধরনের যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সপার্টের জন্য ইম্পর্টেন্ট, কে পেয়েছেন এই বছরে, ঠিক প্রথম কে পেয়েছিল বা এর গুরুত্ব কী, সেখান থেকেও প্রশ্ন আসে। তাহলে আমরা যদি পুরস্কারগুলো দেখি, রবীন্দ্র পুরস্কার হচ্ছে একটা সাহিত্য পুরস্কার, এবং এই পুরস্কারটা মূলত বাংলা একাডেমি যারা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং বাংলাদেশি লেখকদেরও দেওয়া হয়, সেই বাংলা একাডেমির একটা পুরস্কার, সাহিত্য রবীন্দ্র পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কারটা আমরা একটু আগে আলোচনা করলাম, এটা হচ্ছে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার। যিনি প্রথম নির্বাক চলচ্চিত্র 1913 সালে তৈরি করেছিলেন, যার নাম ছিল রাজা হরিশ্চন্দ্র, তার নাম অনুসারে এটা দেওয়া হয়, এটা চলচ্চিত্র জগতের হাইস্ট পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সবথেকে বড় পুরস্কার, আর সাহিত্য একাডেমি হচ্ছে জ্ঞানপীঠের পরেই সেকেন্ড হাইস্ট। দুটো ক্ষেত্রেই ভারতবর্ষে যে বর্তমানে সংবিধান স্বীকৃত 22টি ভাষা রয়েছে, সেই 22টি ভাষার মধ্যে যে কোনো ভাষায় সর্বোচ্চ তার জ্ঞান দক্ষতা পরিচয়ের জন্য পুরস্কারটা দেওয়া হয়। তবে সাহিত্য একাডেমি পুরস্কারটা কিন্তু চালু হয়েছিল 1954 সালে, আর জ্ঞানপীঠ পুরস্কারটা চালু হয়েছিল 1965 সালে। অর্থাৎ প্রথম দিকে সর্বোচ্চ পুরস্কার ছিল সাহিত্য একাডেমি পুরস্কার, পরবর্তী ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার আসার পর সাহিত্য একাডেমি পুরস্কারটাকে সেকেন্ড হাইয়েস্ট বলা হয়, আর ফার্স্ট হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর জ্ঞানপীঠ পুরস্কার প্রথম যিনি পান তিনি হচ্ছেন মালায়ালাম কবি জি শঙ্কর কুরুপ। আর বাঙালির রেসপেক্টে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে হবে আশাপূর্ণা দেবী, তার প্রথম প্রতিশ্রুতি বলে একটা বই ছিল সেটা লেখার জন্য। আর বাঙালি পুরুষ হিসাবে প্রথম পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রশ্ন আসে, যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, এই প্রশ্নগুলো আসতে পারে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? অপশন এ 950, অপশন বি 947, অপশন সি 1029 অ্যান্ড ডি 980। এই সালটা ইম্পর্টেন্ট, 2011 সালে সেন্সাস, তারপর আর সেন্সাস হয়নি। বর্তমানে শোনা যাচ্ছে যে 26 সালে যে ডিজিটাল সেন্সাস হবে। যাই হোক, এবার এই লিঙ্গ অনুপাতটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে যে বিভিন্ন রিপোর্ট বেরোয় সে অনুযায়ী, কিন্তু 2011 সালে সেন্সাস যেহেতু বলেছে, রাইট আনসার হবে অপশন এ 950। 13 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন বি অ্যান্ড ভিটামিন কে। এই যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন থেকে বেশ কিছু প্রশ্ন আসে, কার কী কাজ, কোন ভিটামিন জলে দ্রাব্য, কোন ভিটামিন তেলে দ্রাব্য, কোন ভিটামিনের যে রাসায়নিক নামগুলো রয়েছে তার নাম কি। তাহলে আমি যদি প্রথম থেকে ভিটামিন এটা দেখি, এটা মূলত চোখের দৃষ্টিশক্তি, এই সমস্ত বিষয় অর্থাৎ রাতকানা রোগ এই বিষয়ে থাকে। ভিটামিন ডি হচ্ছে হাড় অর্থাৎ রিকেটস, স্কারভি এই ধরনের রোগ প্রতিরোধ করে। ভিটামিন বি অ্যাকচুয়ালি অনেকগুলো ভিটামিনের সমাহার অর্থাৎ বি কমপ্লেক্স যেটাকে বলি, সেই বি কমপ্লেক্সের মধ্যে অনেক ভিটামিন আছে, সেই ভিটামিনগুলোর রাসায়নিক নাম থেকে প্রশ্ন আসে, এবং এই প্রতিটি বি কমপ্লেক্সের মধ্যে যারা আছে তাদের আবার প্রত্যেকের বিভিন্ন গুণাগুণ আছে। আর ভিটামিন কে হচ্ছে রক্ত জমাতে সাহায্য করে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
অপশন এ আমেরিকা, বি রাশিয়া, সি অস্ট্রেলিয়া অ্যান্ড ডি দক্ষিণ আমেরিকা। আমি পূর্বেই বললাম, যখন ড্রাফট টিম কমিটি বলছিলাম, সংবিধান সভা তৈরি হওয়ার পর বিভিন্ন কমিটি তৈরি হয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং পরবর্তী ক্ষেত্রে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফটিং কমিটি ছিল তারা এটাকে ড্রাফট করে, যেটা পরবর্তী সময়ে গ্রহণ করা হয় 1946 সালের 1949 সালের 26শে নভেম্বর। যাই হোক, তার আগে তারা জমা দেয়, সেখানে সই হয়, 240 জন সই করে। এই যে মৌলিক অধিকার, সেই ধারণাটা কোথা থেকে নেওয়া হয়? কারণ সংবিধানের বিভিন্ন প্রভিশন বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছিল। রাইট আনসার হবে অপশন এ আমেরিকা। আমেরিকা থেকে মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়। আর রাশিয়া থেকে নেওয়া হয়েছিল মৌলিক যে দায়িত্ব, ফান্ডামেন্টাল ডিউটি। আর অস্ট্রেলিয়ার যে সংবিধান, সেটা হচ্ছে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে দুটো সেশনের মধ্যে গ্যাপ থাকবে মিনিমাম 6 মাস। সেটা লোকসভা অধিবেশনের কথা বলেছিলাম, কিন্তু মাঝে মাঝে বিভিন্ন কারণে, মাঝে মাঝেই নয়, মানে খুব বিশেষ কারণে, যখন কোনো বিল নিয়ে অচলাবস্থা তৈরি হয়, সেই সময় লোকসভা এবং রাজ্যসভা তারা একসঙ্গে একটা সেশন করা যায়, সেটা বলে জয়েন্ট সেশন, যৌথ অধিবেশন। সেই যে ধারণাটা, সেটা নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। আর দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছিল 368 আর্টিকেলে উল্লেখ করা যে সংবিধান সংশোধন, অর্থাৎ সংবিধানে কিছু লেখা আছে যেটার বর্তমানে আর প্রয়োজন নেই বা রেক্টিফিকেশনের দরকার আছে, সেই সংশোধনের প্রয়োজন হলে 368 নম্বর আর্টিকেল দিয়ে আমরা সংশোধন করি সংবিধানের ক্ষেত্রে। সেই যে সংশোধন প্রভিশন, সেটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 এবং আজকে সেটের শেষ প্রশ্ন এবং এই সেটের সবথেকে সহজ প্রশ্ন। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি? অপশন এ শনি, বি বৃহস্পতি, সি মঙ্গল অ্যান্ড ডি পৃথিবী। সবথেকে বড় গ্রহ কিন্তু নয়, কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবথেকে বেশি। ফলে বর্তমান তথ্য অনুযায়ী রাইট আনসার হবে শনি, স্যাটার্ন, যার বর্তমানে উপগ্রহ সংখ্যা প্রায় 240 প্লাস। যাই হোক, আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা প্রত্যেককে 15টির মধ্যে কতগুলো পারলে কমেন্ট বক্সে জানাবে।